তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। সঙ্গে রয়েছে নিখিল। আর জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো দেখো, আর কিছুদিনের অপেক্ষা, আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে টেট, হুম তো যে টেটের ডেট কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু ডিক্লার হয়ে যাবে, এবং তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো আশা রাখি তোমাদের প্রস্তুতিকে আরো এই ভিডিওটি ত্বরান্বিত করবে, অর্থাৎ তোমাদের প্রস্তুতিতে এটা অনেক বেশি অক্সিজেনের কাজ করবে। আর অক্সিজেন কিন্তু আমি দিই বন্ধু। যারা জেটেটের প্রস্তুতি এখনো নাওনি বা নেব বলে ভাবছো, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। মাত্র ১,০০০ টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এবং এখানে তোমরা পাবে ৮টি ক্লাস এবং ৪টি মক টেস্ট প্রতি সপ্তাহে। অর্থাৎ তোমার প্রস্তুতিতে অক্সিজেনের কাজ করব আমরা। তো যাই হোক, আর দেরি না করে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা এনরোল করে আমাদের ক্লাসে জয়েন করো। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, যারা জেটেট এর প্রস্তুতি নিচ্ছ এবং এট দ্য সেম টাইম যারা এনটিপিসি বা পিএসসির জন্য বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো দেখো, আজকের আলোচনার প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আমি সেই কোশ্চেনটি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, দেখো কোশ্চেনটি হচ্ছে কি, যে হোয়াট লাইজ 66 মানে হচ্ছে ডিগ্রি। দেখো এখানে আছে, দেখো ভাই, প্রথম কোশ্চেনটাই কিন্তু একটা ধামাকা কোশ্চেন। তো দেখো এখানে হচ্ছে আমাদের যে 66.5 ডিগ্রি উত্তর দিকে যে মানে ইকুয়েটরে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তর দিকে যে রেখাটি রয়েছে 66.5 ডিগ্রি, তার নাম কি? আমরা যদি এই বৃত্তটা এরকম করে আঁকি, এটা হচ্ছে পৃথিবী, তাহলে এটা রয়েছে 0 ডিগ্রি, এখানে রয়েছে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি। এইদিকেও ঠিক একই রকম ভাবে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো উত্তর দিকে, আমি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে 23.5 ডিগ্রি, যার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা কিন্তু কর্কটক্রান্তি রেখা বলি। 66.5 ডিগ্রি, যেটাকে আমরা আর্কটিক সার্কেল বলি, এবং একেবারে 90 যেটা রয়েছে আর্কটিক। এরপর দেখো 23.5 ডিগ্রি সাউথ পোর্শনে যেটা রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, যার নাম হচ্ছে মকর রেখা। এরপর হচ্ছে 63.5 ডিগ্রি, যার নাম হচ্ছে আন্টার্কটিক সার্কেল। একেবারে 90 ডিগ্রি, এর নাম হচ্ছে আন্টার্কটিকা। তাহলে এখানে কিন্তু সূর্যের রশ্মি পড়েই না একেবারে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আর্কটিক সার্কেল। ওকে, তাহলে হচ্ছে 63.5 ডিগ্রি উত্তর দিকে যেটা রয়েছে তার নাম হচ্ছে আর্কটিক সার্কেল। আর 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা যেটা উত্তর দিকে রয়েছে, 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা যেটা দক্ষিণ দিকে রয়েছে। পরের দেখো যে কোশ্চেন, দেখো এখানে কিন্তু হিমালয়ের নাম দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখানে হচ্ছে দ্য মিডিল হিমালয়াস আর নোন এজ, আমাদের যে মধ্য হিমালয় তার নাম কি? দেখো এখানে যে হিমালয় পর্বতমালাকে যদি আমরা প্রস্থ হিসাবে ভাগ করি, আমরা 4টি কিন্তু ভাগ পাবো। ওকে, দৈর্ঘ্য হিসাবে 3টি, প্রস্থ হিসাবে 4টি। তাহলে প্রথম যে ভাগটা রয়েছে সেটা রয়েছে জাস্কার। এরপর যেটা রয়েছে সেটার নাম রয়েছে হিমাদ্রি হিমালয়। তাহলে হিমাদ্রি হিমালয় বা এটাকে আমরা গ্রেটার হিমালয় বলি, কারণ এখানেই কিন্তু হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো পাওয়া যায়। তারপর এর নাম হচ্ছে মিডিল হিমালয়, বা এর নাম হচ্ছে মধ্য হিমালয়, বা এটাকে বলছি আমরা হিমাচল হিমালয়। তারপরে রয়েছে একেবারে হিমালয়ের পাদদেশী অঞ্চল, যার নাম হচ্ছে শিবালিক হিমালয়। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে গেল, তার নাম হচ্ছে কি বলতো? হিমাচল হিমালয়। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে মিডিল হিমালয়ের নাম হচ্ছে হিমাচল হিমালয়। পরের দেখো যে কোশ্চেন আমরা আলোচনা করব। এখানে দেখো যে হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাস। তাহলে এখানে যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কোনটার নাম, মানে কোন গ্যাসটার নাম হচ্ছে গ্রিন হাউস গ্যাস। দেখো এখানে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এছাড়াও কোন কোন গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে। কারণ দেখো এখানে যে পরীক্ষাতে প্রশ্ন থাকতেই পারে যে কোন কোনগুলো, মানে হয়তো এটা থাকবে যে 4টা গ্রিন হাউসের নাম দিল, একটা কিন্তু গ্রিন হাউসের নাম দেবেনি, বা 3টে দিয়েছে একটা দেয়নি, বলে যে নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, তাহলে সুতরাং বাকি গ্রিন হাউস গ্যাসগুলো জেনে রাখা জরুরি। তাহলে এখানে হচ্ছে CH4 মানে হচ্ছে মিথেন। ওকে, তারপর হচ্ছে N2O যেটাকে নাইট্রাস অক্সাইড বলি। তারপরে রয়েছে জলীয় বাষ্প মানে হচ্ছে ওয়াটার ভ্যাপর, জলীয় বাষ্প। তারপরে রয়েছে ওজোন, তারপরে রয়েছে HFC। ওকে, হাইড্রোফ্লুরোকার্বন, এগুলো মনে রাখবে। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস। পরের দেখো যে কোশ্চেন রয়েছে যে হেনরি ডিরোজিও ওয়াজ দ্য লিডার অফ হুইচ অফ দ্য ফলোইং রিফর্ম মুভমেন্ট।
তাহলে এখানে হচ্ছে দেখো যে হিন্দি ভার্সন, বাংলা ভার্সন মানে ইংরেজি ভার্সন মানে হচ্ছে টেট সুবিধার্থে দুই ধরনের কোশ্চেন তোমাদের জন্য প্রোভাইড করা রয়েছে। তাহলে হেনরি লুই ডিরোজিও তিনি কিন্তু কোন আন্দোলনের নেতা ছিলেন, কোন রিফর্মের নেতা ছিলেন? তিনি একজন ভারতবর্ষের একজন সোশ্যাল রিফর্মার, যিনি খুব কম বয়সে শিক্ষকতার চাকরি করেছেন এবং তিনি তার স্টুডেন্টদেরকে ভারতের জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তাহলে সেলফ রেসপেক্ট মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট, ইয়াং বেঙ্গল মুভমেন্ট, তারপর আছে সিং সভা মুভমেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু ইয়াং বেঙ্গল মুভমেন্ট, যেটা কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও শুরু করেছিলেন। তাহলে কত সালে? মোটামুটি তার জীবনে 1820 থেকে 1830 সালের মধ্যে তিনি কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিলেন। ওকে, পরে দেখো যে কোশ্চেন ছিল যে দেখো এখানে যে হু বিলিভড দ্যাট দ্য রেজাল্ট অফ আওয়ার অ্যাকশন ইজ কর্মা। তাহলে দেখো এখানে যে ভারতবর্ষে যখন মানে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব সেই মানে যে সময় তিনটা বহু ধর্মমতের আবির্ভাব হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে দুটো ধর্মমত সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বৌদ্ধ আর একটা হচ্ছে জৈন। ঠিক আছে, আরেকটা আছে মঙ্গলীপুত্র তুস্য, যেটা আমাদের পিএসসি মিসলেনিয়াসে পড়েছিল, তার নাম হচ্ছে আজীবিক ধর্মমত। এই গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে বৌদ্ধ এবং জৈন কিন্তু অনেক ফেমাস, আজীবিক হচ্ছে মঙ্গলীপুত্র তুস্য। তো এই যে কর্মা অর্থাৎ কাজের উপর বেস করে তোমার কিন্তু লাইফস্টাইল মানে কি বলবো তোমার ভবিষ্যৎ মানে যে তৈরি হবে, তাহলে এই কর্মের উপর বিশ্বাস কে করতেন? গৌতম বুদ্ধ। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল যিনি কর্মে বিশ্বাসী ছিলেন তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। পরের দেখো যে প্রশ্ন রয়েছে যে হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য ইনস্টিটিউশন অফ খালসা। তাহলে দেখো এখানে হচ্ছে খালসা কে প্রতিষ্ঠা করেছিলেন, কেন করেছিলেন, কবে করেছিলেন, এগুলো কিন্তু জানা জরুরি আমাদের। দেখো এখানে হচ্ছে গুরু নানক, গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, শেখ বাহাদুর। তাহলে এখানে দেখো যে যখন মানে হচ্ছে ঔরঙ্গজেব মোগল সাম্রাজ্যের ওপর ছিলেন, সেই সময় কিন্তু মোগলদের ওপর প্রচুর মানে কি বলবো যে অন্যান্য ধর্মের প্রতি তিনি প্রচুর অত্যাচার করতেন, নিপীড়ন করতেন। তাহলে এই ধর্মীয় নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শিখদের একজন ধর্মগুরু যার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং, তিনি কি করলেন? ধর্মীয় নিপীড়ন থেকে মানে হচ্ছে বাঁচার জন্য খালসা প্রতিষ্ঠা করলেন। খালসা, এই খালসা কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1699 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বৈশাখী মেলার সময় আমরা এটা এই খালসা দেখি, মানে এরাকে অ্যাক্টিভ দেখি। আর ধর্মীয় নিপীড়ন থেকে শিখ জাতিকে রক্ষা করতেই কিন্তু গুরু গোবিন্দ সিং এটা করেছিলেন 1699 খ্রিস্টাব্দে। তাহলে এই খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, কি নাম? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা সার্বভৌম। ওকে, পরের দেখো যে প্রশ্ন রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল গুরু গোবিন্দ সিং। পরের দেখো যে কোশ্চেন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ব্লক মাউন্টেন। দেখবে হয়তো মানে যে বিভিন্ন ভূ আন্দোলন বা বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের কোনো একটা অংশ উঠে গেল, আবার কোনো একটা অংশ নিচে নেমে গেল, এর ফলে আমাদের যে মাউন্টেনটা তৈরি হয় তার নাম হচ্ছে ব্লক মাউন্টেন। তাহলে আরাবল্লী, তাহলে আরাবল্লী পর্বত হচ্ছে আমাদের কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত, এটাও মনে রাখবে। তাহলে ভারতের একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। হিমালয় পর্বতমালা, এটা হচ্ছে আমাদের নবীন ভঙ্গিল পর্বতমালা। ব্যারেন, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, এটা হচ্ছে কিন্তু আগ্নেয় পর্বতমালা, আগ্নেয়গিরি। তাহলে আমাদের পড়ে থাকলো কি? সাতপুরা। তাহলে এই সাতপুরাটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সাতপুরা হচ্ছে আমাদের কি বলতো? ব্লক মাউন্টেন। এছাড়াও আমাদের যে ব্লক মাউন্টেন গুলো তোমরা মনে রাখবে, যার নাম হচ্ছে কিন্তু বিন্ধ্য। তাহলে হচ্ছে সাতপুরা বিন্ধ্য, এটাও কিন্তু এই বিন্ধ্য পর্বতমালা আমাদের ব্লক মাউন্টেন। বা এখানে হচ্ছে আমাদের জাপানে যে ইয়ে রয়েছে সেটার নাম হচ্ছে ভোজ, মানে ফ্রান্সের যে ভোজ, এই ভোজ মাউন্টেনটাও হচ্ছে কিন্তু আমাদের ব্লক মাউন্টেনের একটা উদাহরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল যেটা, সেটা হচ্ছে সাতপুরা। পরের দেখো যে প্রশ্নটা আমরা আলোচনা করব, দেখো পরের প্রশ্ন কিন্তু খুব সহজ, একটু ভালো করে বুঝলেই পুরো কনসেপ্ট বেস, যে হুইচ অফ দ্য ফলোইং হিলস এন্ড দেয়ার রিজিয়ন আর কারেক্টলি ম্যাচ। তাহলে নিম্নলিখিত কোন পাহাড়টি এবং মানে যে তার এলাকাটি সঠিকভাবে মানে যে ম্যাচ করা রয়েছে। তাহলে হচ্ছে দেখো এখানে যে পাটকই হিলস আমাদের কোথায় রয়েছে? এটা রয়েছে ওয়েস্টার্ন ঘাটস, এটা রয়েছে ইস্টার্ন ঘাটস। আমাদের পাঁচকই ভূম রয়েছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে। তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার নয়, ভুল। মিজো হিলস আমাদের মিজোরামে রয়েছে, সেটা ইস্টার্ন ঘাটস। তাহলে ইস্টার্ন ঘাটস আমাদের কিন্তু মেঘালয় মালভূমি পর্যন্তই। একসময় নাকি মেঘালয় মালভূমি ইস্টার্ন ঘাটের অংশ ছিল, কিন্তু বিভিন্ন ভূ আন্দোলনের ফলে ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মানে যে তারপরে রয়েছে ইস্টার্ন ঘাট, একসময় নাকি একসাথেই ছিল, কিন্তু বিভিন্ন ভূ আন্দোলনের ফলে সেটা কিন্তু চুক্তি বিচুক্তির কারণে আলাদা হয়ে যায়। তাহলে মিজো হিলস এটাও কিন্তু ভুল অ্যান্সার। তারপর রয়েছে স্যাভরয় হিলস, যেটা রয়েছে ওয়েস্টার্ন ঘাটে। তাহলে সেভারই হিলস এটা রয়েছে কিন্তু ইস্টার্ন ঘাটে। তাহলে এটাও কিন্তু ভুল। তামিলনাড়ুতে রয়েছে
ইস্টার্ন ঘাটে। আর তারপরে রয়েছে জাবরি হিলস, যেটা রয়েছে ইস্টার্ন ঘাটস। এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট বলতে পারো ইস্টার্ন ঘাটের, মানে তামিলনাড়ুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড়। তাহলে যেটা কিন্তু আমাদের পূর্বঘাট পর্বতমালাতে রয়েছে তামিলনাড়ুতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু জাবরি হিলস, যেটা কিন্তু মানে ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্বঘাট পর্বতমালাতে রয়েছে। পরের দেখো যে প্রশ্ন রয়েছে যে হু ইজ কল্ড মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে এখানে দেখো এটাকে মডার্ন ইন্ডিয়া টেম্পলস কেন বলা হয় মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। দেখো রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী না মহাত্মা গান্ধী। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে ভাকরা নাঙ্গাল প্রতিষ্ঠা করার সময় জওহরলাল নেহরু কি করেছিলেন জানো, যে ভাকরা নাঙ্গাল প্রতিষ্ঠা করার সময় জওহরলাল নেহরু বলেছিলেন যে এই যে মানে যে কোনো মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট হচ্ছে আমাদের কিন্তু আধুনিক ভারতের মন্দির। কেন? কারণ এই মন্দিরের উপর বেস করে আমাদের বহু কিছু ডিপেন্ড হয়। কারণ এখানে এটা বন্যা কন্ট্রোল করে, তারপরে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটা আমাদের যে কোনো আধুনিক সভ্যতাতে কাজে লাগে, ট্যুরিজম সবকিছু জন্যে। তো যার পরিপ্রেক্ষিতেই ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে ভাকরা নাঙ্গাল ড্যাম মানে উদ্বোধন করার স্বার্থেই তিনি কিন্তু এই রিভার ভ্যালি প্রজেক্টকে বলেছেন দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। ওকে, তাহলে দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলেছেন। পরে দেখো প্রশ্ন রয়েছে যে হোয়ার ইজ দ্য লাক্ষাদ্বীপ লোকেটেড। তাহলে লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আমরা যদি এরকম ভাবে ধরি তাহলে এটা হচ্ছে যে শ্রীলঙ্কা, এদিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এরপর দেখো এদিকে রয়েছে আমাদের 8 ডিগ্রি 9 ডিগ্রি চ্যানেলে যেটা রয়েছে সেটা রয়েছে লাক্ষাদ্বীপ। তাহলে এইটা রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি এর ওপরে ভারতের পশ্চিম দিকে, এটা রয়েছে বে অফ বেঙ্গলের ওপরে ভারতের পূর্ব দিকে। এরপর হচ্ছে শ্রীলঙ্কা ভারত মহাসাগরের পাশাপাশি। তাহলে এটা দেখো আমাদের কোথায় রয়েছে, লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে, বে অফ বেঙ্গল, প্যাসিফিক ওশেন, অ্যারাবিয়ান সি, আটলান্টিক ওশেন। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যেটা অ্যারাবিয়ান সি, অর্থাৎ আরব সাগরের ওপরে কিন্তু আমাদের 8 ডিগ্রি 9 ডিগ্রি চ্যানেলে আমাদের যেটা রয়েছে তার নাম হচ্ছে কি লাক্ষাদ্বীপ। পরে দেখো প্রশ্ন যেটা আমরা আলোচনা করব যে মাউন্ট, দেখো তাহলে যে মাউন্ট জুপুংন ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট। তাহলে দেখো এখানে হচ্ছে যে মাউন্ট জুপুংন কোন ভারতের কোন রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সিকিম। ওকে, তাহলে মাউন্ট জুপুংন ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে কিন্তু সিকিম। পরে দেখো যে প্রশ্ন আমরা আলোচনা করব যে হুইচ রিভার এন্টার্স ইন্ডিয়া ফ্রম নামচা বারোয়া। ভারতবর্ষের নামচা বারোয়া থেকে ভারতবর্ষে কোন নদী কিন্তু ঢুকছে। দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে যে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে গঙ্গা ভারতেই তৈরি হয়েছে, যমুনাও ভারতেই তৈরি হয়েছে, জলঙ্গি কিন্তু ভারতেই। এখানে হচ্ছে জলঙ্গি, তাহলে এখানে যেহেতু তোমার নামচা বারোয়ার গল্প আসছে, তো জলঙ্গি হচ্ছে মানে হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী, যেটা হচ্ছে নবদ্বীপের কাছে দেখে পদ্মা নদী থেকে আলাদা হয়েছে। ঠিক আছে, তো সেটা কি নামচা বারোয়াতে। তাহলে এখানে হচ্ছে তোমার, তুমি যদি না জানো এর উত্তর, তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু দুটো কনফিউশন হতে পারে, একটা হচ্ছে হয় ব্রহ্মপুত্র না হয় জলঙ্গি। তো আমি জলঙ্গি বললাম যে ভাগীরথী নদী থেকে উৎপত্তি, মানে কি হচ্ছে পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করে মানে হচ্ছে নবদ্বীপে এসে ভাগীরথী নদীর সাথে মিশেছে, তারপর নাম হয়েছে এর হুগলি নদী। এটা হচ্ছে জলঙ্গি নদী। হুম এরপর দেখো তাহলে গঙ্গা হচ্ছে ভারতের নদী, যমুনা হচ্ছে ভারতের নদী, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র নদীটার উৎপত্তি কোথায়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে কি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে পুরো তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমাদের নামচা বারোয়াতে গভীর গিরিখাত কেটে, কারণ এখানে হচ্ছে যে হিমালয় পর্বতমালার মানে যে পূর্ব মানে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তার কিন্তু এখানে। হুম তাহলে নাঙ্গা পর্বত থেকে একেবারে নামচা বারোয়া পর্যন্ত এর বিস্তার। তাহলে হচ্ছে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত কিন্তু এর বিস্তার। তাহলে এই নামচা বারোয়াতেই কিন্তু গভীর গিরিখাত কেটে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে ঢুকেছে। পরে দেখো হচ্ছে প্রশ্ন, হুম এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে হুইচ স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ মায়ানমার। তাহলে ভারতবর্ষের কোন মানে হচ্ছে রাজ্যটি মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করেনি। তাহলে মায়ানমার কোন দিকে রয়েছে, যেটাকে আমরা বার্মা বলি। তাহলে এই মায়ানমার কিন্তু ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে রয়েছে। তাহলে এখানে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোই দেখো, এখানে অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম। তাহলে অ্যাকচুয়ালি নর্থ ইস্টের সেভেন্থ মানে যেটাকে আমরা সেভেন সিস্টার বলি, সেভেন সিস্টার ফলস আমাদের কোথায় রয়েছে, মেঘালয়ে রয়েছে। তাহলে দেখো আমরা সেভেন সিস্টারের গল্প বলি, যেখানে কিন্তু সিকিম আমাদের ছিল না, কিন্তু পরবর্তীকালে সিকিমকে যোগ করা হয়েছে, এখন এই সেভেন সিস্টার নয়, এটাকে কিন্তু আমরা এখন কি বলি, এইট সিস্টার। তাহলে সিকিম যেহেতু আগে ছিল না, কারণ সিকিম অনেক দূরে, তাহলে এই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে গেলাম, তাহলে সেটা হচ্ছে কি সিকিম। তাহলে সিকিম হচ্ছে মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করেনি। তাহলে সিকিম কার কার সাথে বাউন্ডারি শেয়ার করেছে, নেপাল,
ভুটান। ওকে, দেখো দেখো পরের যে প্রশ্ন রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু দ্য স্টেট অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যের ওপর ট্রপিক অফ ক্যান্সার যায়নি? তাহলে আমরা কিন্তু 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের যেটা উত্তর দিকে রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষকে সমান দুটো অংশে ভাগ করেছে। তাহলে দেখো একেবারে আমরা পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে যাই তাহলে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখা গেছে? আমাদের 8টি রাজ্যের ওপরে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তাহলে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু গুজরাট, তারপর রয়েছে রাজস্থান, তারপর রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। এই 8টি স্টেটের ওপর দিয়ে কিন্তু ভারতবর্ষে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে আবার বলছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কিন্তু মহারাষ্ট্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে গেল সেটা কিন্তু আমাদের পাচ্ছি মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বয়ে যায়নি। পরে দেখো যে প্রশ্ন আমরা আলোচনা করব, দেখো এখানে হচ্ছে আফটার দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ মেড দ্য নবাব অফ বেঙ্গল। তাহলে মানে যে পলাশির যুদ্ধের পর নবাব বানায়া গেয়া, কাকে নবাব বানানো হয়েছিল? তাহলে পলাশির যুদ্ধ কার কার সাথে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কিন্তু সিরাজউদ্দৌলার হয়েছিল। কত সালে? 1800 কত 1757 সালের। ঠিক আছে, তাহলে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। তাহলে এই পলাশির যুদ্ধের পরে যিনি রাজা হয়েছিলেন মীর জাফর। তাহলে মীর জাফর আমরা কথায় কথায় বলি তুমি মীর জাফর। মীর জাফর মানে হচ্ছে শত্রু, কারণ ইনি বিশ্বাসঘাতকতা করেছিলেন সিরাজউদ্দৌলার সাথে। নিজের সুবিধার্থে, নিজের স্বার্থে তিনি কিন্তু ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলাকে পরাস্ত করতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, তাহলে এই মীর জাফর, তাহলে মীর জাফরকে কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধে পরে তাকে কিন্তু বাংলার নবাব বানানো হয়েছিল। তাহলে পলাশির যুদ্ধ 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার হয়েছিল। এই যুদ্ধের পরে যিনি বাংলার নবাব হয়েছিলেন তার নাম ছিলেন মীর জাফর। পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট ড্রাফটিং কমিটি। দেখো যে ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছিল সেই সময় আমাদের বিভিন্ন কমিটি ফর্ম করা হয়েছিল। তো এই ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তার জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই পেটেল। তাহলে এই ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম ছিলেন কিন্তু বি আর আম্বেদকর। কেন কি? কারণ এর কাজ কি, অর্থাৎ কি যে ভারতের সংবিধানে কি থাকবে, কি কি বিষয় হবে, কোন কোন কমিটি তৈরি হবে, কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সবকিছুই কিন্তু বি আর আম্বেদকরের হাতে জমা থাকতো। ওকে, তাহলে একটা ড্রাফট তৈরি করা হয়েছিল। তাহলে এই ড্রাফট কমিটির মানে যে চেয়ারম্যান যিনি ছিলেন তার নাম কি? বি আর আম্বেদকর। পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউস দ্য ডক্ট্রিন অফ ল্যাবস। তাহলে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি ডক্ট্রিন অফ ল্যাবস, তাহলে ডক্ট্রিন অফ ল্যাবস এর বাংলা মানে হচ্ছে কি? সপ্ত বিলোপ নীতি। তাহলে এই সপ্ত বিলোপ নীতি কে চালু করেছিলেন? তাহলে দেখো এখানে হচ্ছে 1848 সালে সপ্ত বিলোপ নীতি যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, তাহলে এই লর্ড ডালহৌসি যিনি চালু করেছিলেন সপ্ত বিলোপ নীতি, এর উদ্দেশ্য কি ছিল? দেখো, তাহলে যেসব রাজা যাদের পুত্র সন্তান থাকবে না তাদের রাজ্য কিন্তু ব্রিটিশ অর্থাৎ মানে যে ইংরেজদের হস্তগত হয়ে যাবে এবং তারা কিন্তু কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। তাহলে এটাই ছিল কিন্তু সপ্ত বিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে, যেটা লর্ড ডালহৌসি চালু করেছিলেন। ঠিক আছে, তো এরই প্রতিবাদে 1857 সালের বিদ্রোহে দেখেছি নানা সাহেব প্রতিবাদ করেছেন এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রতিবাদ করেছেন। তাহলে হু ওয়াজ দ্য রুলার মানে অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয় তখন মানে যে ভারতবর্ষের বুকে কোন মানে যে কি মানে শাসন করছিলেন? জাহাঙ্গীর, শের শাহ মানে সুরি, না আকবর, না ঔরঙ্গজেব? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যদি তোমার মানে সঠিক ধারণা না থাকে তুমি কিন্তু করতে পারবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু আকবর। তাহলে যখন মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হচ্ছিল তখন ভারতবর্ষের বুকে যিনি শাসন করছিলেন তার নাম ছিল মহামহী মোগল সম্রাট আকবর। দেখো এখানে হচ্ছে 1600 খ্রিস্টাব্দে কিন্তু আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড হয়েছিল। তাহলে আকবরের সময়কাল হচ্ছে কত? 1605। তাহলে এই সময় আকবরের সময়কাল হচ্ছে শেষ। ঠিক আছে, তারপরে হচ্ছে জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে মানে যে দুজন লোক এসেছিলেন,
একটা ক্যাপ্টেন হকিন্স আর একটা স্যার টমাস টো, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে যে পত্র নিয়ে ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি নিতে এসেছিলেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা থাকাকালীন ভারতবর্ষের বুকে রাজা ছিলেন মোগল সম্রাট আকবর। তারপর হচ্ছে হুইচ অর্গানাইজেশন হ্যাজ বিন রিনেমড অ্যাজ আদিবাসী মহাসভা। তাহলে এখানে হচ্ছে নিম্নলিখিত কোন মানে হচ্ছে সংগঠনের মানে হচ্ছে নাম পরবর্তীকালে আদিবাসী মহাসভা হয়েছিল? ছোটনাগপুর উন্নতি সমাজ, বিরসা দল, সনত সন্তান মানে যে সান্তাল সমাজ, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছোটনাগপুর উন্নতি সমাজ। তাহলে আদিবাসী মহাসভা জিনিসটা কি? 1938 সালে এটাকে আবার আমরা ঝাড়খণ্ড পার্টিও বলা হয়। 38 থেকে 49 সালে জয়পাল সিং মুন্ডা, এই জয়পাল সিং মুন্ডা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 বিহার থেকে তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তিনি কিন্তু লিডার মানে যে ছিলেন, মেম্বার ছিলেন। এবং দেখো 1928 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতবর্ষে নেদারল্যান্ডের আমস্টারডামে তিনি কিন্তু ভারতের প্রথম হকি ক্যাপ্টেন হিসাবে লিড করেছেন। তাহলে ভারতের প্রথম হকি ক্যাপ্টেন এর নাম কি? তার নাম হচ্ছে জয়পাল সিং মুন্ডা, যিনি 1938 খ্রিস্টাব্দে ছোটনাগপুর উন্নতি সমাজ এটা কে কি করেছিল, মার্চ করে তিনি কিন্তু আদিবাসী মহাসভা গঠন করেছিলেন, এবং যাদের লক্ষ্য ছিল একটা সেপারেট স্টেট, একটা ঝাড়খণ্ড আলাদা সেপারেট স্টেটের দাবি তারা কিন্তু করছিলেন। ওকে, পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড ফ্রম। তাহলে দেখো আমরা মানে স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়েছিল কোথা থেকে? লখনৌ, ঝাঁসি, মেরাট, কানপুর। তাহলে দেখো এখানে যে 1857 সালে আমরা দেখেছি মহাবিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে, কিন্তু এখানে তো দেওয়া নেই। তাহলে তারপরে সেই বিদ্রোহীরা বিপ্লবীরা তারা কিন্তু মিরাটের সেনা ছাউনিতে গিয়ে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাহলে প্রথম বিদ্রোহটার মানে যে আগুনটা দেনে वाला অপশন সে পাতা চালা যে এখানে কিন্তু এই অপশন গুলো মানে যে থেকে আমরা কিন্তু মিরাটকেই সঠিক অ্যান্সার হিসাবে চুজ করব। ওকে, মার্চ মাসে শুরু হয়েছিল মিরাটে 1857 সালের। তারপরে হচ্ছে হু ওয়াজ দ্য লিডার অফ 1857 স্ট্রাগল ফর ফ্রিডম ইন লখনৌ। তাহলে লখনৌতে যিনি মানে যে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কি? জিনাত মহল, নানা সাহেব, হযরত মোহাম্মদ, তাতিয়া টোপি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাব আমরা সেটা হচ্ছে হযরত মোহাম্মদ। এই হযরত মহল তিনি কিন্তু লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন। দেখো পরে দেখো যে কোশ্চেন রয়েছে ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857 দ্য गवर्नर जनरल ऑफ इंडिया वाज। তাহলে 1857 के विद्रोह के दौरान भारत का गवर्नर जनरल था। তাহলে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি কিন্তু তার আগে 1856 তার সময়কাল শেষ হয়ে গেছে, আমাদের বিদ্রোহটা শুরু হয়েছে 1857। এই সময় ভারতের গভর্নর জেনারেল যিনি ছিলেন তার নাম কিন্তু লর্ড ক্যানিং, এবং তিনিই কিন্তু 1858 সালে অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রের পর তিনি কিন্তু ভারতের প্রথম ভাইসরয় হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম ভাইসরয়, এটাও তোমার প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তার নাম কিন্তু লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তার নাম কিন্তু লর্ড ক্যানিং। ওকে, তাহলে দেখো এখানে যে পরের প্রশ্ন আমরা আলোচনা করব যে থ্রো হুইচ প্লেস অফ ঝাড়খণ্ড বা ইন ঝাড়খণ্ড ডাজ দ্য টপিক অফ ক্যান্সার পাস। তাহলে দেখো এখানে হচ্ছে নেতারহাট, ওরমানজি, গোলান, অল দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ওরমানজি। তাহলে ঝাড়খণ্ডের ওরমানজির ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এখানে তোমরা মনে রাখবে যে ওরমানজির আক্রিড ভিলেজ, হ্যাঁ, রাঁচির পাশে ওরমান্ডির আক্রিড ভিলেজে কিন্তু কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এছাড়াও যেসব জায়গাগুলো দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে এখানে এগুলো কিন্তু মনে রাখবে যে লাতেহার, লাতেহার, গুমলা, তারপরে হচ্ছে লোহারডাগা, তারপরে হচ্ছে এখানে রাঁচি, আর এখানে আছে রামগড়। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর মানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে এটাই। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস আর কিংফিশার বার্ডস ফাউন্ড। তাহলে নিম্নলিখিত কোন জায়গাতে কিংফিশার বার্ডস পাওয়া যায়? পালকোট। তাহলে পালকোট স্যাংচুয়ারি এটা কোথায় রয়েছে? সিমডেগাতে রয়েছে। কোথায় রয়েছে? সিমডেগা জেলাতে রয়েছে। পরেশনাথ হিলস এটা কোথায় রয়েছে? গিরিডিতে রয়েছে। এখানে কিন্তু সবগুলোতেই একই জিনিস পাওয়া যায়, হাতি, বানর, এইসব প্রজাতির জিনিসগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে উধুয়া লেক বার্ড স্যাংচুয়ারি। তাহলে এখানে কিন্তু আমাদের কিংফিশার পাওয়া যায়, যেটা একেবারে ঝাড়খণ্ডের উত্তর দিকের জেলা সাহেবগঞ্জ। তাহলে এখানে এটা মানে কোথায় রয়েছে? দেখো উধুয়া বার্ড মানে যে লেক বার্ড স্যাংচুয়ারি কোথায় রয়েছে? সাহেবগঞ্জে রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? উধুয়া লেক বার্ড স্যাংচুয়ারি
যেখানে কিন্তু আমরা কিংফিশার পাই, এবং এটা কোথায় রয়েছে বলতো? সাহেবগঞ্জ। ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরে দেখো যে কোশ্চেন হবে যে হোয়েন ঝাড়খণ্ড ওয়াজ ফর্মড। তাহলে ঝাড়খণ্ডের আন্দোলন কিন্তু বহুদিন আগে শুরু হয়েছিল। 15 জুন 2000 সালে ঝাড়খণ্ড একটা নতুন রাজ্যের মর্যাদা পাইছিল। 15 মার্চ 2000 সালে একটা নতুন রাজ্যের মর্যাদা পেয়েছিল না? 15 নভেম্বর 2000 সালে একটা নতুন রাজ্যের মর্যাদা পেয়েছিল। এখানে দেখো যে 15 সেপ্টেম্বর 2000 সাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 15 নভেম্বর 2000 সালে। এই নভেম্বর মাসে 1, 9 এবং 15 এই তিনটে নতুন রাজ্য হয়েছিল। একটা হয়েছিল কি মানে যে বিহার থেকে ঝাড়খণ্ড, বি থেকে ঝা, যেটা আমরা অলরেডি পেয়ে গেলাম 15 নভেম্বর। একটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়। বাকি দুটো 1 এবং 9 কোন কোন রাজ্য তৈরি হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে এখানে হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালের নাম কি? সিপি রাধাকৃষ্ণন। তাহলে দেখো এখানে হচ্ছে এর সিপি রাধাকৃষ্ণন, সন্তোষ কুমার গাঙ্গুয়ার, জগদীশ ধনকর, ইব্রাহিম মন্ডল। ঠিক আছে, তো ইব্রাহিম মন্ডল কে ছিলেন? ঝাড়খণ্ডে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। জগদীপ ধনকর কে ছিলেন? জগদীশ ধনকর তিনি কিন্তু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি, এবং ক্ষমতা বলে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গুয়ার, যিনি কিন্তু ঝাড়খণ্ডের বর্তমান গভর্নর। এবং ভিভিআই বলো, এই কোশ্চেনটা হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য আপকামিং এক্সাম ইন ঝাড়খণ্ড। ওকে, তারপরে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড মানে বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন হুইচ ডে। তাহলে এখানে হচ্ছে ঝাড়খণ্ড মানে কি হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে কত মানে কোন সময় আর কি অ্যাডপ্ট করা হয়েছিল। এখানে কিন্তু দুটো টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে যে ভারতের সংবিধান কত তারিখে অ্যাডপ্ট হয়। তাহলে অ্যাডপ্টেড, আর একটা হচ্ছে এনাক্টেড। ওকে, তাহলে অ্যাডপ্টেড মানে হচ্ছে গৃহীত হওয়া, এনাক্টেড মানে হচ্ছে কার্যকরী হওয়া। তাহলে এখানে যে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল দেখো যে 1949 সালের 26 এনওভি। ওকে, 26 নভেম্বর। কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে 26 নভেম্বর 1949 সাল। দেখো, তাহলে পরের প্রশ্ন হচ্ছে which is the largest and the biggest industrial city of ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত যে ইন্ডাস্ট্রিয়াল সিটি নাম কি? এর হচ্ছে জামশেদপুর। এই জামশেদপুরকে কি বলা হয়? ঝাড়খণ্ডের পিটসবার্গ বলা হয়। এখানেই কিন্তু যে এখানে রয়েছে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলিত প্রবাহে আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে টিসকো। ঠিক আছে, এছাড়া রয়েছে টেলকো। টিসকো টেলকো কিন্তু খড়কাই এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, এবং এটাকে বলা হয় পিটসবার্গ। ওকে, পিটসবার্গ বলা হয়, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে হুইচ ইজ দ্য সাব ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের সাব ক্যাপিটাল কোথায়? দুমকা। একদম সহজ কোশ্চেন, ঝাড়খণ্ডের সাব ক্যাপিটাল হচ্ছে কি? দুমকা। তাহলে ঝাড়খণ্ডের রাঁচির মতোই কোথায় বলতো? দুমকাতেও ঝাড়খণ্ডের প্রশাসন কি আছে? প্রশাসনিক কাজকর্ম করা হয়। ঠিক আছে, পরে দেখো যে প্রশ্ন রয়েছে যে হুইচ সিটি ইন ঝাড়খণ্ড নোন এজ দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে ঝাড়খণ্ডে কোনটাকে কোল ক্যাপিটাল বলা হয়? কোল ক্যাপিটাল মানে হচ্ছে কাঁকে, রামগড়, পুসরো, ধানবাদ। তাহলে যেখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, তাহলে এখানে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ধানবাদ। তাহলে ধানবাদের কিন্তু ঝরিয়া কয়লা খানি খুবই বিখ্যাত কয়লা খানি। ঠিক আছে, তাহলে এই কয়লা খানি হচ্ছে খুবই বিখ্যাত কয়লা খনি। পরে দেখো যে কোশ্চেন রয়েছে দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ মানে যে হ্যান্ড রিটেন বাই। তাহলে ভারতের সংবিধানে যেমন প্রচ্ছদ বা তর্জমা যিনি করেছিলেন তার নাম ছিলেন নন্দলাল বসু, মানে অর্থাৎ ছবি ফবি যেসব এঁকেছিলেন হচ্ছে শান্তিনিকেতনের একজন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। তো যিনি লিখেছিলেন তার নাম কি? দেখো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তাহলে প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, যিনি কিন্তু ভারতের সংবিধান পুরোটা লিখেছিলেন। তাহলে এই ভারতের সংবিধান বানাতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ঠিক আছে, 64 লক্ষ টাকা সেই সময়ের মানে যে অর্থ অনুযায়ী খরচ হয়েছিল ভারতের সংবিধানকে বানাতে। তো হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য স্টেট মানে অ্যানিমাল অফ ঝাড়খণ্ড। তাহলে এইখানে কিন্তু তোমরা মনে রাখবে যে এলিফ্যান্ট, সোয়াম ডিয়ার, জায়ান্ট স্কোয়ারেল মানে যে সারেঙ্গি মানে যে সাংগাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এলিফ্যান্ট বা এশিয়াটিক এলিফ্যান্ট। তাহলে তোমরা মনে রাখবে এখানে মানে যে এনিম্যাল যেটা রয়েছে সেটা রয়েছে এলিফ্যান্ট। ঠিক আছে, এখানে যেটা বার্ড রয়েছে সেটা কি বার্ড? তারপরে রয়েছে এখানে ঝাড়খণ্ডের যে রাজ্য পাখি তার নাম কি? এখানে হচ্ছে ফ্লাওয়ার
ঝাড়খণ্ডের রাজ্য ফুলের নাম কি? আর এখানে হচ্ছে ঝাড়খণ্ডের যে রাজ্য ট্রি তার নাম কি? এই বাকি ৩ টে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে এখানে যে মানে যে বার্ড কি, ফ্লাওয়ার কি, তারপরে এখানে ট্রি কি? আমি কি বললাম? এখানে কিন্তু অ্যানিমেল সম্পর্কে বলে ফেললাম। ঠিক আছে? দেখো, তারপরে এইখানে পরের যে প্রশ্ন রয়েছে যে উইথ কোলাবোরেশন অফ হুইচ কান্ট্রি ওয়াজ দ্য বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড ইন ঝাড়খণ্ড। তাহলে দেখো এখানে হচ্ছে 1964 সালে ঝাড়খণ্ডে কিন্তু বোকারো অর্থাৎ বিএসপি স্থাপিত করা হয়। কার মানে হচ্ছে কে হেল্প করেছিল এই বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা করার মানে হচ্ছে জন্য? তাহলে 1964 সালে হেল্প করেছিল যিনি, তার নাম হচ্ছেন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। তাহলে রাশিয়ার সহযোগিতায় 1964 সালে বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল এবং এখানে 1972 সাল থেকে কিন্তু তাদের উৎপাদন শুরু হয়। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে হু ইজ রিলেটেড মানে যে টু দ্য ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও আন্দোলন। তাহলে ঝাড়খণ্ডের জঙ্গল বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত কি? সূর্যমণি, অমৃতা দেবী, তরুণ ভগৎ সিং, মেধা পাটেকর। দেখো এই যে অমৃতা দেবী এবং মানে যে তরুণ ভগৎ সিং এরা কিন্তু দুজনেই রাজস্থানের ছিল। ঠিক আছে? তাহলে এই দুটো উত্তরেই কিন্তু ভুল। আর মেধা পাটেকর একজন সোশ্যাল রিফর্মার ছিল, তোমরা সবাই জানো মেধা পাটেকর সম্পর্কে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা পেয়ে যাব, যিনি আমাদের ঝাড়খণ্ড জঙ্গল বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে কি? সূর্যমণি। এই সূর্যমণি হচ্ছে কুডুকু কমিউনিটির একটা মেয়ে, কুডুকু কমিউনিটির মানে যে একটা মেয়ে, এবং ইনি হচ্ছেন কি বলতো ফার্স্ট গ্রাজুয়েট, মানে হচ্ছে তাদের গ্রামের মানে যে সবচেয়ে প্রথম গ্রাজুয়েট, এবং তার সাথে মানে যে তার মানে কলেজ চলাকালীন মানে তিনি একটা রিপোর্টারের সাথে মিশেছিলেন। ঠিক আছে? তো এই রিপোর্টারের সাথে মিশেছিলেন, গার্ল স্টার বলতে পারো, যে একটা প্রজেক্ট হয়েছিল যে সূর্যমণি হচ্ছে একটা গার্ল স্টার, একটা প্রজেক্ট যেখানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টারিস্টিক ফিচার্স তুলে দেওয়া হবে একটা অর্ডিনারি মেয়ের সাথে, অর্ডিনারি মেয়ের, এবং তিনি হচ্ছে বিএ পাস প্রথম মেয়ে একটা গ্রামের, কুডুকু কমিউনিটির লোক, এবং তিনি বাসবি বলে একজন রিপোর্টার, কি নাম বলতো? বাসবি বলে একজন রিপোর্টারের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, এবং মানে যে তিনি কিন্তু পরিবেশ বাঁচাও আন্দোলনের জন্য লড়াই করছিলেন, এবং তার এই পরিবেশ বাঁচানোর সময় যিনি মানে যে মানে তাকে নানান ভাবে হেল্প করেছেন তার নাম হচ্ছে তার স্বামী বিজয়। পরবর্তীকালে মানে বর্তমানে মানে একটা বন্ধু ছিল, কিন্তু পরবর্তীতে তাকেই বিয়ে করে নেয়। ঠিক আছে? এবং তার সূর্যমণির একটা বিখ্যাত পোষা জিনিস ছিল, তার নাম হচ্ছে মির্চি। কি নাম বলতো? মির্চি। মির্চি কে ছিল? প্যারট ছিল। ঠিক আছে? এটা মনে রাখবে। পরে দেখো যে কোশ্চেন ছিল যে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান এখানে কিন্তু মানে যে কোনটা বৈশিষ্ট্য নয়? রিটেন কনস্টিটিউশন, ফেডারেলিজম সংঘবাদ, তারপরে হচ্ছে সংসদ কি সাম্প্রভুতা মানে যে সাবরেজিনিটি অফ পার্লামেন্ট, আর জুডিশিয়াল রিভিউ মানে যে ঠিক আছে ন্যায়িক সমীক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন সি। ঠিক আছে? এই অপশন সি হচ্ছে এর সঠিক অ্যান্সার। সফরেরিজম মানে যেটা হচ্ছে সার্বভৌমত্ব বলে এখানে অফ দ্য পার্লামেন্ট। তাহলে এখানে যে পার্লামেন্টের ক্ষমতাই সর্বে সর্বা, এখানে কিন্তু ভারতের সংবিধানে কিন্তু সেই জিনিসটা বলেনি। ঠিক আছে? যে পার্লামেন্টের ক্ষমতায়, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে পার্লামেন্ট মানে যে মত প্রকাশের একটা অধিকার রয়েছে, যে সার্বভৌম ব্যাপার একটা রয়েছে, যেটা ভারতের সংবিধানে, যে আমি সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে একটা চ্যাপ্টার করিয়েছি। যারা এই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নেবে, বা স্টাডি ম্যাটেরিয়ালস নিতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে এটা পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম। তাহলে ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের সংবিধানে 14 থেকে 35 নাম্বার ধারায় ভারতের সংবিধানে কিন্তু মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর গল্প বলা রয়েছে। এবার ছোট 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 করে ভাগ রয়েছে, তো সেগুলো তোমাকে মনে রাখতে হবে এই ধারাগুলো। তো এখানে কিন্তু যে রাশিয়ান কনস্টিটিউশন, ইউএস কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন, অ্যাক্ট অফ 95। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ইউএস এর কনস্টিটিউশন থেকে মৌলিক অধিকারকে কিন্তু গ্রহণ করা হয়েছে। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে আর্টিকেল 20A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস রাইট টু। তাহলে ভারতের সংবিধানে 21A এই ধারাতে কি বলা রয়েছে? তাহলে ভারতের সংবিধানে 21A তে যেখানে বলা হয়েছে যে শিক্ষা, তাহলে এখানে কিন্তু এডুকেশন সম্পর্কে বলা রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে কিন্তু এডুকেশন।
ওকে, তাহলে 21 ধারায় শিক্ষা সম্পর্কে বলা রয়েছে। এরপর রয়েছে যে আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং রাইটস। তাহলে ভারতের সংবিধানে 19 নম্বর ধারায় কি বলা রয়েছে, যে বাক স্বাধীনতার অধিকার, ঠিক আছে, মত প্রকাশের অধিকার। তাহলে এই যে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি যেটা 32 নম্বর ধারাতে রয়েছে, যে রাইট অ্যাগেন এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, মানে কথা বলার অধিকার, এন্ড এক্সপ্রেশন, সেটাকে প্রকাশ করারও অধিকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের সংবিধানের 19 নম্বর ধারাতে বলেই দেওয়া রয়েছে যে এখানে কি করবে, যে মানে পুরো স্বাধীনভাবে, ফ্রি ভাবে ভারতবর্ষের যে কোনো জায়গায় কথা বলতে পারবে, যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট অফ, মানে যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। তারপর দেখো এখানে হচ্ছে পরের যে কোশ্চেন রয়েছে, যে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ভারতের সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় যেটা বর্ণিত রয়েছে তার নাম হচ্ছে কি মৌলিক অধিকার। তাহলে এখানে দেখো যে এই মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার আমাদের ভারতের সংবিধানে 17 নম্বর ধারাতে বলা রয়েছে, যার নাম হচ্ছে কি বলতো, আনটাচেবিলিটি, ঠিক আছে, যার নাম কি আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা। পরে দেখো যে কোশ্চেন রয়েছে, যে হুইচ রাইট বিলো নো লার্জার ফলস আন্ডার ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারাটি আর কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে রাইট টু এডুকেশন, এটা থাকবে 21 ধারাতে রয়েছে, 21 তারপরে হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম, ধার্মিক স্বতন্ত্রতা কা অধিকার। তারপরে রয়েছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ কি হচ্ছে, মানে যে সবার মধ্যে যেন সমানভাবে বন্টিত হয়েছে। তারপরে রাইট টু প্রপার্টি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি রাইট টু প্রপার্টি। তাহলে যেটা কিন্তু ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস নয়, এক সময় ছিল ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু 1976 সালের ভারতীয় সংবিধানে 44তম ভারতীয় সংবিধানে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এই মানে যে এটাকে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়, এবং 300 ধারাতে মৌলিক মানে যে অধিকারের যে মানে রাইট টু প্রপার্টি ছিল সেটা কিন্তু চলে যায়। ওকে, তাহলে রাইট টু প্রপার্টি কিন্তু ভারতের সংবিধানে মৌলিক অধিকারের বৈশিষ্ট্য নয়। পরে দেখো এখানে যে এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের আলোচনার, এটাই হচ্ছে কিন্তু লাস্ট কোশ্চেন। তো আশা করি যারা জেটেটের ভিডিও মানে হচ্ছে দেখছো তাদের জন্য মানে হচ্ছে অনেক শুভেচ্ছা রইলো, এবং যারা নিজের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাও তারা অবশ্যই 1000 টাকা পেমেন্ট করে আমাদের গ্রুপে জয়েন করে যাও। থ্যাংক ইউ।